নমস্কার, আমরা শুরু করছি আমাদের অবেলায় আড্ডা। আর আজ আমাদের শিল্পী হলো সুমনা। নমস্কার। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরও এক রিনাউন্ড মিউজিশিয়ান দাদা সৌরভ, আমাদের বাংলার গৌরব। সুমনা ম্যাডাম টাইটেল কি? নাগ নাগ দত্ত। আচ্ছা, নাগ দত্ত। আচ্ছা, দুটো সিম, দুটোই ডাবল আছে। সিম। আচ্ছা, হ্যাঁ, দুটো ডাবল সিম সিম। না হলে তো আবার টাওয়ার, শ্বশুরবাড়ির সিম, বাপের বাড়ির সিম। দুটো সিম একসঙ্গে আর কি, ওই গানটা মতো সিম সিম পোলা পোলা সিম সিম পোলা। পোলা মানে ছেলে, বাঙাল ভাষায় কি পোলা বলে। আচ্ছা, এই নাগ মানে তো সাপ, তাই না? আচ্ছা, এই বেশ ভালো একটা প্রশ্ন মাথায় এলো, করেই ফেলি আর কি। কোন বাজারে সাপ পাওয়া যায়? বলতে পারবো না। নাগবাজারে। ঠিক বলেছে দাদা, নাগের বাজারে সাপ পাওয়া যায়। আর এই নাগের বাজারেই দুটো গানের কম্পোস্ট হয়েছিল। এক বেদের মেয়ে জোস নামে কথা দিয়েছে, আর মানে নাগির নাগির, তাই মনে হচ্ছে। যাকে সব ভুলভাল বকে লাভ নেই, আমাদের আড্ডা এখানেই শুরু। পুজো কেমন কাটলো? মোটামুটি ঠিকঠাক। ঠিকঠাক। আচ্ছা, ঠাকুর দর্শন হলো নাকি শো করে? হ্যাঁ, দারুণ। দুটো একসাথে। বাহ। শো করেছি, ঠাকুর দেখতেও বেরিয়েছি। একদিকে ঠাকুর দর্শন আর এদিকে শোয়ের বর্ষণ, মানে আমরা তাই করি বেসিক্যালি। কারণ পুজোর সময় আমাদের ঠাকুর তো দেখা হয় না, এই ঘুরি, স্টেজ শো করি, ফাংশন করি, যেখানে যাচ্ছি সেখানেই ঠাকুর, সেখানেই টাকা পয়সা, সেখানেই মামুনি, সব পেয়ে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। তো বাড়ি কোথায়? বাড়ি কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে। বাহ, প্রচুর বই খাতা, খাতা আইনপত্র। কলেজ স্ট্রিটে ওই কফি হাউস, এই চত্বরটা অনেকে দেখি মানে যতটা না বই কেন তাতে বেশি ইন্টারেস্টেড কতক্ষণে কফি নিয়ে বসবো আর কি। এই যে মজাটা, এই আনন্দটা, স্কুল কলেজের আড্ডা। আড্ডা। আচ্ছা আচ্ছা, বাহ। ইউনিভার্সিটি, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমাদের। বাহ। তবে কলেজ স্ট্রিটে কদিন আগে গেছিলাম একটা বই কিনতে, তো কোনো দোকানে খুঁজে পেলাম না। গিয়ে মানে জিতের লেখা 100% লাভ বইটা আছে, কেউ দিতে পারলো না আমাকে। বা দেবের লেখা পাগলুটু, বা কোয়েলের মন মানে না, এই বইগুলো খুঁজে পেলাম না, খুব কষ্ট হলো। যাক, তাহলে বাড়ি তো কলেজ স্ট্রিট জানাই গেল। কে কে আছেন বাড়িতে? বাড়িতে শ্বশুর শাশুড়ি, আমার আচ্ছা। হাজব্যান্ড ওয়াইফ, আচ্ছা, আমার মেয়ে আর কাকা কাকিমা। বাহ, জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। প্রবলেম হয় না যে গানটাকে আর সংসার একসঙ্গে ব্যালেন্স করে চলা? একটু প্রবলেম হয়, ম্যানেজ করে নিতে হয়। কি করবো, আচ্ছা, মেয়ে হয়ে আচ্ছা। জন্মেছি। সেটাই, এটাই প্রবলেম যে মেয়ে হয়ে জন্মেছে, এটা বললে ভুল হবে। হ্যাঁ, মেয়ে হয়ে জন্মেছি। তো মেয়ে হয়ে যেতে প্রবলেম কি আছে? আমরা তো ছেলে হয়ে জন্মেছি, কত না, জ্বালা। মেয়েদের মেনটেন করাটা একটু চাপের হয়ে যায়, সবকিছু একসাথে মেনটেন করা। হ্যাঁ, সে তো অবশ্যই। মেয়েরা শ্বশুরবাড়ির লোকেদের মন রাখা, তার সাথে নিজের প্রফেশনকে মেনটেন করা বিরাট চাপ। মানে শ্বশুরবাড়ির মন রাখার সঙ্গে আবার 4টে ফোনও রাখতে হয়। কি গো, কোথায় কোথায় শো করছো? হ্যাঁ, অবশ্যই। শাশুড়ি মা, বৌমা ফোন তুলছে না, অমল শুনতে বরের নাম কি গো? সৌরভ। সৌরভ। পাশেই। 1 মিনিট নীরবতা পালন করলাম আর কি, বুঝতে পারিনি যে পাশে কেন? তাহলে চাপই নেই, মিউজিক্যাল ফ্যামিলি। চলো তাহলে একটু গান হোক, কথা তো হলোই একটু। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মা
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে, গান মানে মেশিন আর কি। আমার যেটা মনে হয় যে বর্ডারে যে গরু পাচার হয় না সীমান্তে বসিরহাটে, বিএসএফ এর জন্য রবি ঠাকুর লিখেছিলেন এই গানটি, যাতে এদিক দেশে ঢুকতে না পারে। যাক, দেশ দেশান্তর ব্যাপী আমাদের এই রবি ঠাকুর রবীন্দ্রনাথ, তার ভাবনা, তার চিন্তা, তার ব্যাপ্তি, তার প্রসার ক্রমশ আমাদের প্রত্যেকটি মানে জীবনে, মানে সবার জীবনই এটা অঙ্গ প্রত্যঙ্গ, মানে কি বলে ওটাকে বাংলায় ভালো বুঝিও না, ওতপ্রোত। আর এই রিয়েলিটি শো দৌলতে মানে বিভিন্ন রিয়েলিটি শোগুলো হচ্ছে, নতুন নতুন শিল্পী উঠে আসছে, ভালো ভালো ট্যালেন্ট বা প্রতিভা দেখতে পাই, বাট এরা একটা টাইমের পরে 6 মাস 9 মাস হারিয়ে যাচ্ছে। কি মনে হয় ম্যাডাম, কি মনে হয় যে এই হারিয়ে কেন যাচ্ছে তারা? দেখুন, সেটা মানে এখন কিভাবে বলবো, যার জায়গাটা ধরে রাখাটা নিজের উপর নির্ভর করে সেইটি। সম্পূর্ণ। তো রিয়েলিটি শোতে যেমন কিছু আর্টিস্ট রয়েছে, মানে এখনো পর্যন্ত কাজ করছে, স্টে করে গেছে, আবার কিছু আর্টিস্ট হারিয়েও যাচ্ছে। এটা বললাম তো, মানে গান বাজনাটা একটা সম্পূর্ণ স্টার ক্লিক করে বা নিজস্ব সাধনা। কোন আর্টিস্ট কতটা নিজেকে ঠিক করে রাখবে, নিজের জায়গাটা, পাবলিক কতটাকে নেবে, বিশাল ব্যাপার। আর অবশ্যই তার সাথে স্টার বা তার ভাগ্য কাজ করে। চার আঙ্গুলের ব্যাপার থাকে, কপালে যা থাকে তাই হবে। এটা তো ঠিক দুবেলা মোটামুটি কপালটাকে ভালো সাবান দিয়ে ঘষবেন বা ফিনাইল অ্যাসিড দিয়ে, কারণ কপাল পরিষ্কার না হলে ভাগ্য কোনোদিন খুলবে না, যতই আপনি লটারি কাটুন। তো কোনো শিল্পী দেখি আমাদের স্টেট লেভেলে চ্যাম্পিয়ন, কোনো একটি চ্যানেল থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল, সে যখন আবার ন্যাশনাল লেভেলে যাচ্ছে সেখানে আবার চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসছে, এরকম অনেক শিল্পীও আছে। বাট যে শিল্পী এখানে চ্যাম্পিয়ন হয়ে নিত 25 বা 30 হাজার, ওই চ্যানেল থেকে ঘুরে আসার পর তার রেট হয়ে গেল 3 লাখ। স্বাভাবিক। এবার তাকে পাওয়া তো আমাদের ব্যাড লাক, আর পাওয়া যাবে না, আর কেউ নেবেও না, যে নিয়ে নিয়েছে সে কি অত টাকা দিয়ে নেবে? এই যে ব্যাপারগুলো, যে টাকাটা মেন, এটা আমায় দিতে হবে নাহলে করবো না। অবশ্যই শিল্পীর একটা পারিশ্রমিকের ব্যাপার অবশ্যই রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এটা না দিলে করবো না, যাবো না। তার মানে তো এদের ভ্যালিডিটি কি 6 মাস ভ্যালিডিটি, পয়সা ইনকাম করবো, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব হবে, তারপরে কেউ চিনতে পারছে না, মানে একদম মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি। তারপরে রেটটা পড়ে যায় আবার, কারণ আবার 6 মাস 1 বছর বাদে তো আবার নতুন আরো কেউ সব উঠে আসছে। মানে 6 মাস আমার সিজন, এর মধ্যে যা পারো কামিয়ে নাও, এর ব্যাপার। আমি দেখি 5টা আমলার মধ্যে মিল আছে, 5টা আমওয়ালা যখন পাশাপাশি বসে, ওর কাছে হিমসাগর 35, এও 35, বাট 5টা শিল্পীর মধ্যে কেন মিল থাকে না, এটা আমার মাথায় ঢোকে না। সামনে বলে এক কথা, পেছনে গিয়ে আরেক কথা। যার সঙ্গে সামনাসামনি ফেস টু ফেস কথা হলো, হাসলাম, খুব ভালো ব্যবহার, এই সরে গেলে আবার তোমার নামে এটা পিএনপিসি শুরু হয়ে গেল। এই করে আমাদের সঙ্গীত জগতে জানি না কতটা কি উন্নতি হচ্ছে, এটা আমাদের আলটিমেটলি আমাদেরই লস। আর মেদিনীপুরের অডিয়েন্স ভালো বোঝে বস, কিন্তু কদিন আগে শো করে গেলাম, মানে এই গিটার বাজ দিছিনি, এই ট্র্যাক চলতিছে, ঢপ দিচ্ছে ঢপ, মানে এই যে ব্যাপারগুলো খুব ভালো লাগে। মানে সঙ্গীত বোদ্ধা যদি কেউ বলে, আমি মনে করি মেদিনীপুরের দর্শক, তাদেরকে স্যালুট জানে এই কারণে, মেদিনীপুরের মঞ্চে গিয়ে যে হিট, সে সারা বিশ্বে হিট। মানে ওখানে ভালো হলে ফিডব্যাক, খারাপ হলে ইটব্যাক। তাকে ইটব্যাক অবশ্যই করবো না। একটা ব্রেক নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন অবেলায় আড্ডা। ফিরে পর চ্যানেল একটাই ওয়ান, আপনারা দেখছেন আমাদের অবেলায় আড্ডা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমনা ম্যাডাম, এবং সঙ্গে সৌরভ দা, পুরো হেভি জুটি এদের, আসাজি আর রাহুল দেব বর্মন। উরি বাবা, কার সাথে তুলনা করে দিলে, করতে অসুবিধে গিয়েছে, তারা তো টের পাচ্ছে না। যাকে গান হোক, কথা অনেক হলো, বকবক, অনেক ভুলভাল বকলাম, কিছু মনে করবেন না। এর সঙ্গে চ্যানেলের কোনো ব্যক্তিগত বা চিকিৎসাজনিত আইনি ঘটিত কোনো সম্পর্ক নেই। গাও, কি গাইবে? তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়া, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছে, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়া।
গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে কখন গিয়েছি সরে, ফুল ঝরে থেকে ফুল ঝরে গেলে মালা কিসে গাথা হয়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছে, ধরা পড়েছিল ভয়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। আহা হা হা, কত সুন্দর গান। আমার জেঠু কাজের মাসি শেফালির দিকে তাকিয়ে মানে প্রপোজ করেছিল আর কি, তো শেফালি তখন জেঠুর দিকে তাকিয়ে বলল, এখন আমার 21 বছর বোধহয়, ছি আপনার এখন মেটাডোরে ওঠার সময়, লজ্জা করে না এই বয়সে প্রপোজ করছেন আমায়। তারপরে জেঠুর মনটা ভেঙে গেল বাবা। যাকে এই ভুলভাল করে দিলাম বাপ্পিদা, সরি, নীল ডাউন, কিছু মনে করবেন না। এই গানগুলো মানে এখনো আমাদের কত ভালো লাগে, তাই না? লিজেন্ড গান, পুরনো যত গান, এসব তো কালজয়ী গান, কোনোদিনই পূর্ণ হবে না। মানে আজও জয়ী, কালো জয়ী, কালো জয়ী, পরশু জয়ী, পরশু জয়ী, মানে আগামী জয়ীটা। দিনে জয়ী। একদম, যার কাছে যেটা প্রিয়। আমাদের বাবারা জেঠুরা বলতেন যে ওই গান আর হবে না, হেমন্ত মান্না ওনাদের সেই গানগুলো হবে না, বা কিশোর কুমার। আমরা আবার বলি 90s এর সেই গানগুলো হবে না, যেহেতু ওগুলো শুনে বড়। হবে না কোথায়, আবার তো সবকিছু নতুন করে রিমেক করে এবং রিমিক্স করে হচ্ছে, সেই মানে মেলোডি ওই গানগুলোই হচ্ছে, আবার ফিরে ফিরে আসছে, ফিরে ফিরে আসে, কিন্তু অন্যভাবে, অন্য আঙ্গিকে অন্য, হ্যাঁ, অন্য বিগড়ে রূপে দিচ্ছে গানগুলোকে। এই ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা যে গানটা, সেটা হানি সিং কি ঘুরিয়ে মুড়িয়ে কিরম করে দিল গানটা। ওটা তো একটা গানের জাস্ট এক্সপেরিমেন্ট করে আসল করেছে, মজাটাই আসল নষ্ট ব্যাপারটা, হয়ে সেটা হ্যাঁ। কি আমার থেকে আমার ওইটা- তাকের গানটাও আবার রিমিক্স হয়েছে, তবে সেই কিছু ব্যাপারটা কিছু গান নেই। কিন্তু রিমিক্স হওয়ার পরে, রিমিক্স মানে কি রিমেক হওয়ার পরে বেশ ভালোই লাগছে, খারাপ লাগে না। একদম। আবার আমাদের জেনারেশন যারা এইটুকু বাচ্চাগুলো বড় হচ্ছে, ওরা আবার বলা বলি করবে বুড়ো বয়সে, ওই যুগের হবে না রে, কি কথা গানের, আমার দিলের বিলে লিখে দেবো তার নাম রে, সে আমার প্যারেলাল রে, নেশা নেশা লেগেছে নেশা, খাবো শশা, সে ভুলভাল কথাবার্তা, ওরা আবার বলা বলি করবে এইসব। ও কি কথা, 4 বোতল ভদকা, ওই গানও হবে না, ওগুলো স্বর্ণযুগ ছিল। মানে যার কাছে যেটা প্রিয় সেটাই স্বর্ণযুগের, এরকম মনে হয় কি? তো এই স্বর্ণযুগ আর এই যুগ কি পার্থক্য? তবে একটা কথা আমি বলতে চাই এই প্রসঙ্গে, আমি দেখেছি খুব মানে একদম এখনকার টিনেজাররা কিন্তু খুব পুরোনো দিনের গানগুলোকে একটু আধুনিকীকরণ করে কিন্তু খুব অ্যাকসেপ্ট করছে, আচ্ছা। এবং তারা ওইভাবে গাইছে, এবং ওই ধরনের যারা গানগুলো করছে তাদেরকে কিন্তু খুব অ্যাকসেপ্ট করছে, পেজ লাইক করছে, ইউটিউবে লাইক করছে, অনেক কিছু দেখছি এগুলো। মানে পুরোনো গানই লাগজা গেলে, এটা কিন্তু নতুন করে ইম্প্রোভাইজ করে যারা করেছেন, আমি নাম বলছি, সেটা মেল ভয়েস দিয়ে করা মেল হয়েছে। ভয়েস হোক বা ফিমেল ভয়েস হোক, এখন তো মেল গান ফিমেলটা গাইতে পারে ব্যাপার বা না। ফিমেল গান এখন মেয়েরা সবাই গাইতে সবাই পারে, গান ব্যাপারটাই নেই, একদম। সবাই সব গানই, মানে আপকি নাজরুমেরটাও ছেলেরা গাইছে, নতুন করে ইম্প্রোভাইজ করে গাইছে, এবং যথেষ্ট ভালো হচ্ছে, বা একদম। লাইকটা খুব বেশি হচ্ছে, টিনেজাররা খুব বেশি লাইক করছে। তো মনে হয় যে সবার মধ্যে এই ব্যাপারটা নয় যে যে এখনকার দিনের গানই ভালো লাগছে, পুরোনো গানও কিন্তু এখনকার লোকেরা অনেক, মানে টিনেজাররা খুব ভালো নিচ্ছে। অ্যাকসেপ্ট করছে আর কি। আমি এখন করছে, একটা বোঝা পুরোনো গানে যাচ্ছে। আসি, তারপরে সামনের দিকে আবার এগোবো একদম, আর কি। চলো গান হোক। আমার খুব পছন্দের শিল্পী গীতা দত্ত, তার একটি মানে খুবই প্রচলিত কালজয়ী হারানো সুর থেকে গানটি বাহ, শুনুন। চলো হয়ে যাক, হারানোর সুর। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার,
তুমি যে বাজাবে বাঁশি আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। একটা সিম কার্ড নিয়ে আমার বাবারা জেঠুরা লাইফ টাইম চালিয়ে দিল। এখনকার ছেলে বলে ডবল ডবল অ্যাকাউন্ট খোলে। যাকে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল একটাই ওয়ান, দেখছেন অবেলায় আড্ডা। ফিরে এলাম ব্রেকের পর। চ্যানেল একটাই ওয়ান, আপনারা দেখছেন অবেলায় আড্ডা। আর আমাদের সঙ্গে আজ আমাদের শিল্পী সুমনা ম্যাডাম এবং রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ দা। তোমাদের এই ডিউটি আজও অক্ষুণ্ণ, তোমাদের একটা সিম কার্ড নিয়ে তোমরা লাইফ টাইম চালাতে চলেছো। কেমন লাগে এখনকার জেনারেশন, এই যে প্রেম করে ভালোবাসে, সকালে আলাপ, বিকেলে ব্রেকআপ, রাতে প্যাচ আপ, ম্যাচ আপ, ডিভোর্স পার্টি, অনেকগুলো শোনা যায় এগুলো। আর এই গানের সঙ্গে অনেকটা রিলেটেড, আমি দেখি যে গানগুলো সেভাবেই তৈরি হচ্ছে আর কি, মানে চিৎকার চেঁচামেচি এরকম একটা ব্যাপার থাকে। শিল্পী বা আর্টিস্টের মধ্যে প্রেম ব্যাপারটা তো বরাবরই ছিল, এখনো আছে এবং চিরকাল থাকবেই। মানে শিল্পীরা বরাবরই একটু প্রেমিক হয় আর কি, এটা নতুন করে বলার কিছু নেই। ভালো লাগে। তুমি তো অনেকের সঙ্গে কাজ করো, অনেক মেয়েরা আসে সুন্দরী সুন্দরী, বৌদি কি উদ্বিগ্ন? আমার দিকে তাকাচ্ছে কেন? ওর দিকে তাকিয়ে বলো, কোনো চাপ নেই। না না, চাপ নেই, চাপ নেই। ঠিক সেরকমই তোমারও প্রেশার? এই মুহূর্তে ও একজন আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট। বাহ, কি আবার। ধরো কোনো শো করতে গেল, ফিরছে না এখনো, পরের দিন দেখলে ফেসবুকে কোনো অর্গানাইজারের সঙ্গে পাশাপাশি বসে ছবি দিতে। প্রফেশনাল জায়গাটা আমরা প্রফেশনালি মানে ওইভাবেই দেখি। আচ্ছা, না পাশাপাশি বসে মানে সেই বসার মানে ধরনটা নিশ্চয়ই সেরকম নয় যেটা চোখে লাগবে। না এরকম হয় না যে তুমি ডেলি বসছো ছবি তুলছো, সব হবে না। আমি বাড়ি থেকে চেয়ার দিয়ে দেবো, আমাদের চেয়ার, তুমি একটু কেয়ার করে সাইড হয়ে বসবে। না এরকম হয় না। যাক, ভুলভাল কথাবার্তা হচ্ছে, একটু গান হোক। তুমি আর কত ভুলভাল কথাবার্তা বলবে? হ্যাঁ সেই তো, আর কত ভুলভাল আমি বলবো। কি গাইবে নেক্সট? শুনতে থাকুন আপনারা, আমি বলবো না গানটার আর্টিস্টকে বা কোন সিনেমা থেকে, আপনারাই বুঝতে পারবেন এটা। শুনতে থাকুন আকাশবাণী কলকাতা। चाहे तुम कुछ ना कहो, मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया, चुन लिया, मैंने सुन लिया। पहला नशा, पहला खुमार, नया प्यार है, नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिल बेकरार, मेरे दिल बेकरार, तू ही बता। पहला नशा, पहला खुमार, उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूम जाऊं इन घटाओं में कहीं, एक कर दो आसमां
नशा पहला खुमार। আহা আহা, ছোটবেলায় যখন লুকিয়ে লুকিয়ে বিড়ি টানতাম এই গানটা গাইতাম, কারণ প্রথম নেশা ওটাই ছিল। ইনজুরিয়াস টু হেলথ, প্রহিবিটেড, এটা ধূমপান করবেন না। পহেলা নশা পহেলা খুমার, আমার ভীষণ ভীষণ একদম পছন্দের একটি সৃষ্টি এটা। সাধনা সরগমজি আর উদিত নারায়ণ যতীন ললিত, যতীন ললিতের जो जीता वही सिकंदर, जो बिकता वही দোকানদার। ওই লাফিয়ে পড়া ঝাঁপিয়ে পড়া সেই আমির খান, সেই ফিলিংস, সেই গান, সেই প্রথম দেখা করা, প্রথম আলাপ, ওগুলো সত্যি আমরা খুব মিস করি, তাই না? আমার তো এই নিয়ে 103টে ব্রেকআপ হয়ে গেল। ফার্স্ট যখন কাউকে প্রপোজ করতে যাচ্ছি, সে মেয়ে তো হেসেই গড়াচ্ছি। এমা সিরিয়াস, সত্যি এই জোকসটা কবে বানালে? তো তখন সিগন্যাল পাওয়া, একটা চিঠি দিলাম, তার রিপ্লাই আসবে, জবাব আসবে, তার বান্ধবীরা স্কুলে যাচ্ছে, ওদের থেকে রিপোর্ট নেব, রেজাল্ট নেব, এই ব্যাপারগুলো। তোমার সঙ্গে ম্যাডামের আলাপ কি করে হলো, এটা একটু জানা দরকার। কোথায়, কবে, প্রশ্নটা তোমার দিকে ছুড়েছে, তুমি বলো। বলো। আলাপ বলতে তো আমরা একসাথে মানে লেখাপড়া করতাম, প্লাস বাবার কাছে আমি শিখতাম। কে লিখতো কে পড়তো, দুজন একসঙ্গে? দুজনেই, হ্যাঁ, টিউশন লেখা- একসাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টিউশনটা একসাথে করেছি, সেই থেকেই আলাপ, সেই থেকেই বন্ধুত্ব, ফার্স্টে ফ্রেন্ডশিপ, তারপর লাভ অ্যান্ড বিয়ে। আচ্ছা, লাভ, তারপর লস, কি বললে? না, লসটা আমার সামনে বলতে পারবে না। এলোভি লাভ আছে, আমি শুধু লয়া করে লাভ। লসটা বলেও আমার সামনে বলতে পারবে না, না না, অসুবিধা চাপে নেই। ফেলে দিচ্ছ তুমি, এই এমন সব প্রশ্ন এখন করছো। নতুন থাক, এই নিয়ে দাম্পত্য কলহ না বাঁধানোই ভালো। হ্যাঁ, সেই। বরঞ্চ আমরা গানে ফেরাটাই, ব্যক্তিগত বিষয়ে একটু গোপনীয় থাকা দরকার, বলেছে ভারত সরকার। অনেকে সবকিছু ওপেন করে ফেলে, মানে এটা ঠিক না, এটা ওয়েট ক্যারি করতে হয়, তাই না? জিম ক্যারি করতে হয় অভিনেতা। তো নেক্সট কি গান গাইবে? আমার ফার্স্ট অ্যালবাম, আমার বাবার সুরপ্রভিত বাহ অনিল দত্ত, বাবা স্বনামধন্য একজন মিউজিক ডিরেক্টর ছিলেন। বাহ বাহ বাহ, क्या बात। আর কিশোর কুমার, মানে কিশোর কুমারের উনি ফার্স্ট, মানে প্রথম শিল্পী, আচ্ছা, কপি শিল্পী, একদম প্রথম ওরে বাবা রে, বিশাল অনিল ব্যাপার। কুমার দত্ত। তখন তো অ্যাকচুয়ালি হ্যাঁ, অরিজিনাল তখন আর্টিস্টদের আমি- দিয়ে তো অনুষ্ঠান হতোই, এত কিশোর কণ্ঠী, শানু কণ্ঠী, রফি কণ্ঠী, এই ব্যাপারটা তো ছিল না তখনকার দিন, প্রথম একদম। একদম একদম। হ্যাঁ, তখন তো উনি ফার্স্ট টাইম আর কি এটা করে। না, কোনটি অনেকটা ব্যাপারটাগুলো কমে এসছে পাড়ায় পাড়ায়, হ্যাঁ, কোনটি এখন তো ব্যাপারটা কমে নেয় গেছে। না, নিতেও চায় না। আর নিলেও তাদের ওই রিকোয়েস্ট করে অরিজিৎ সিং, আর এখন, হ্যাঁ, আর এখন ওই কণ্ঠী ব্যাপারটা সত্যিই উঠে গেছে, এখন সবকিছুই গাইতে হয় মোটামুটি। একদম। আমাদের পাড়ায় একজন আছে হেমন্ত কণ্ঠী, উনি গান স্টেজে উঠেছে, ওনাকে বলছে মিকা সিং এর গান যে, উনি কি জ্বালা, বাংলা কি পিছিয়ে হিতা না। এবং শুধু তিনি শুধু এই যেমন কিশোর কুমারের আমাদের হালকা সায় জানাবকা, এই গানটি কতবার তোমাকে ডেকেছি, তুমি দাওনি তো সারা, জানি না কি হলো, হলাম আমি দিশাহারা, কতবার তোমাকে ডেকেছি, তুমি দাওনি তো সারা। যতন করে কেন দিয়েছিলে তোমার লেখা সেই চিঠি, স্বপ্নের মতো মনে হয়েছিল সেদিনের সেই মধু তিথি, যতন করে কেন দিয়েছিলে তোমার লেখা সেই চিঠি, স্বপ্নের মতো মনে হয়েছিল সেদিনের সেই মধু তিথি, সে স্বপন, সে লগন, সে স্বপন, সে লগন, কথা গেল
মুছে যায় কেন আজ তারা, হলাম আমি দিশাহারা, কতবার তোমাকে ডেকেছি তুমি দাওনি তো সারা। আহা হা, কি কথা! কতবার তোমায় ডেকেছি তুমি দাওনি গো সারা। dadabodi.com বলছি, তোমাদের এই যে সাংগীতিক পরিবার, তো তোমাদের স্কুল, গানের স্কুল আছে নিশ্চয়ই? শেখাও গান? না, শেখাও? গান স্কুল মানে আমি প্রাইভেটলি টিউশন শেখাই আর কি। শেখাও, আচ্ছা আচ্ছা, বাহ। তোমাদের স্কুল মাফিক মানে স্কুলটা ঠিক আছে, সকলেই শেখায়, আমি কাউকে ছোট বড় কিছু বলবো না, কিন্তু স্কুলে ঠিক অ্যাপ্রক্স মানে ওই 15 জন 20 জন 25 জন সেই একসাথে সেই শিক্ষাটা কতটা কাজে লাগে, তার থেকে আমার মনে হয় 10 মিনিট কি 15 মিনিট পার স্টুডেন্টকে যদি একদম পার্সোনালি সময় দেওয়া যায়, তার থেকে অনেক বেটার ট্রিটমেন্ট হয়। মানে ওই ব্যাপারটা একদম একদম, মানে সঙ্গীতটা এটা তো এর ব্যাপার নয়, সঙ্গীত হলো সাধনার জিনিস, মানে ছেলে খেলা ব্যাপার নয়, হয় না 15-20 জন একসাথে সেই শেখা যায় না কখনো। একদম। ইদানিং মা বাবাদের এক্সপেকটেশন হাই, ছেলে মেয়েকে চ্যানেলে দেখতে চাই, এটাই হলো ব্যাপার। যাকে চ্যানেল একটাই, আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, একটা ব্রেক নিয়ে এখনই ফিরছি। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लग कैसी अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लग कैसी अगन। रिमझिम गिरे सावन। इस बार सावन बहका हुआ है, इस बार मौसम दहका हुआ है। ला 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 ला। इस बार सावन बहका हुआ है, इस बार मौसम दहका हुआ है। जाने पी के चले क्या पवन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसी अगन। रिमझिम गिरे सावन। সুলগ সুলগ যায় মন। আহা, কি গান, কি কথা! আমাদের পাশে বাড়ি রিমঝিম বর্ষাকালে সিঁড়ি থেকে পড়ে গেছিল, এই গানটা ওর জন্য ডেডিকেট করছি আমরা। কি ভোগালো বাবারে, কি ভোগালো নবমীর দিন। तुम्हें क्या ও बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा
আহা আহা कोई हंसता है कोई रोते है না কি বলেন কি হাসতা है कोई रोते रोता है, रोता है। হিন্দিটাও কম বুঝি। খুব ভালো লাগলো, দারুণ গান, মন ভরে গেল, প্রাণ ভরে গেল। এটা আমার এবছরের নিউ অ্যালবাম নাই পঞ্চম, আমাদের আর ডি বর্মনকে ট্রিবিউট দিয়ে আমি এটা শ্রদ্ধাঞ্জলি দিয়ে এটা আর কি রিলিজ করলাম। বাহ, তো এটার মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমার হাজব্যান্ড ওই আছে, সৌরভী আছে। क्या बात। একটা প্রচেষ্টা, ট্রিবিউট দিতে গিয়ে যে কন্ট্রিবিউট করো তোমরা, কন্ট্রিবিউট, হ্যাঁ, আর লোকে ওই এগিয়ে এসে বলে একটা ফ্রি সিডি হবে নাকি, মানে পয়সা দিতে খুব কষ্ট, 200 টাকার পিজা খায় বাট 100 টাকার একটা অ্যালবাম নেবে, ফ্রিতে পেলে খুব মানে আনন্দ আর কি, আর পেলে পরে আবার শোনেও না, হয়তো বাড়িতে ডিভিডি নেই, ডিভিডি প্লেয়ার নেই, চালাবে কোথায়? তাই তো, সেই কালে কালে এমন দিন আসছে সামনে, হয়তো ওই অ্যালবাম রিলিজের হবে না, মানে ভিডিও অ্যালবাম না, এটা অ্যালবাম মানে এটা ডিজিটালি, এটা অনলাইন রিলিজ হচ্ছে, অনলাইনে। বাহ, অনলাইন রিলিজ হচ্ছে অবশ্যই। কেন যেভাবে মানে এখন অ্যালবামের আর বসে একটা মানে অ্যালবাম 9টা-10টা গান শোনার সময় আর কারোরই নেই। বাসে যেতে যেতে, ট্রামে যেতে যেতে, ট্যাক্সিতে ট্রাভেল করতে করতে একদম গান শোনা, এখন যা পরিস্থিতি না, জীবন। আমাদের পাড়ায় একটা ক্যাসেট সিডির দোকান ছিল, বেশ বড় নামকরা দোকান, বেশ রিসেন্টলি ওটা বই খাতার দোকান করে দিয়েছে, মানে এমন অবস্থা সিডি ক্যাসেটের দোকানগুলোর। আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা পাশের পাড়াতেই ছিল, ওটাও সিডি ক্যাসেটের দোকান, কিন্তু এখন দেখছি ওখানে সেন্ট, পারফিউম এইসব রাখছে আর কি, সিডি ক্যাসেট তুলে দিয়ে এইসব বিক্রি করে। করছে। উপায় তো নেই না, কি করবে? খারাপ লাগে, কারণ পুজোর আগে আমাদের মানে আমি যখন ছোট, হ্যাঁ ক্লাস 4, 5, 6 এরকম, মানে তখন একটা যেন পুজোর সংখ্যার গান মানে রিলিজ হবে এরকম একটা মানে শোনার ইচ্ছা আকাঙ্ক্ষা ভেতরে সবসময় জন্মাতো। যেহেতু আমার নিজের শিল্পী আবার আশাজি, বিশেষ করে আর কি ছোটবেলা থেকে ভীষণই তার গানের মানে প্রতি আমার কেন জানি না একটা অ্যাট্রাকশন। তো মানে হ্যাঁ, এবার পুজোর সংখ্যার আগে মানে বাবার মাথা তো খারাপ করেই দিতাম যে কি বেরিয়েছে কিনে দাও। তখন তো সিডিও ছিল না, ক্যাসেট, তখন আগ্রহ ছিল সাংঘাতিক, মোবাইল ছিল না, মোবাইল যদি থাকতো তাহলে কেউ কিনতো না। সত্যি কথা, মোবাইল থাকলে তো অনলাইনে এই এখন যা হচ্ছে আমাদের সেই আগ্রহটা নেই তো। মানে নতুন পুজোর সংখ্যা কি সারা বছরই তো কিছু না কিছু বেরোচ্ছে না। আজকাল সত্যি গানটা শোনার জায়গা নেই, গানটা দেখার জায়গা। আর বিশেষ করে একটা যারা একদম টিনেজার, তারা একটু চকমকে ড্রেস পরে উঠে গেল, মানে তাদেরকেই মানে পাবলিক বেশি অ্যাপ্রিসিয়েট করে। মানে গানটা সত্যি আজকাল গানটা শোনা মানে বিশেষ করে স্টেজ লাইনে গানটা শোনার জায়গাতে নেই, দেখার জায়গায় মানে দর্শনদারি হয়ে গেছে। একদম একদম, কে কতটা দেখাতে পারবে, কে কতটা নাচতে পারবে, এবং গানটা ভালো না গাইলেও হবে। কমিটি বলেই দেয় খুব ভালো দেখে নিয়ে আসবে, সুন্দর দেখতে, মানে নিজের ছেলের সঙ্গে বিয়ে দেবে আর কি, ফাংশন শেষে বিয়ে আছে আর কি। দেখে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন চলতে থাকুক, চলুক আমাদের আড্ডা, আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, চ্যানেল একটাই, ওয়ান। আহা, জমে গেছে ফাংশন, বাৎসরিক উৎপাত শুরু হয়ে গেল, উৎসব নয়, হঠাৎ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। बिचवा डस गयो रे, हाय बिचवा डस गयो रे, मीठी मीठी होने लगी कभी तन मन में जलन, ओ मीठी मीठी होने लगी मेरे तन मन में जलन, मुझको बचा ले मेरे सजन, जल्दी से कर तो कोई जतन, हाय मेरी माँ, मेरी माँ, हाय मेरी माँ, हाय मेरी माँ, आ आ आ आ आ आ आ हाय बिचवा डस गयो रे, हाय बिचवा डस गयो रे।
दिल जानी हो तूने मेरी खबर नहीं ली। नस नस में सजन हुई ऐसी चुभन, ऐसी लगी लगन टूटे मेरा बदन। मैं मर गई दर्द में कि मेरा बचना मुश्किल है मितवा। आए बिचवा डस गयो रे, हाय बिचवा डस गयो रे। আহা হা কি গান! সেই সঙ্গে শেষ হলো আমাদের হঠাৎ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির বাৎসরিক উৎপাত। উৎপাত উৎসব না, উৎপাত। না, এই গানটিও ছিল আমার এবারেরই অ্যালবাম নই পঞ্চম থেকে একটি বলতে পারেন এখনকার দিনে যেটাকে বলে আইটেম নাম্বার। তখনকার দিনই আশাজি গিয়ে গেছেন ঝিলকে উস পারে এই মানে প্রসিদ্ধ গানটা। বাহ, ঝিলকে উস পার, এই সিনেমার ঝিলকে উস পার। ঝিলকে উস পার বলতে আমরা সাধারণত দোঘুটকে বোঝাই। আমরা দোঘুট মানে ঝিলকে উস পার, দোঘুট মানে তো ঝিলকে উস পার। হ্যাঁ, কিন্তু ওই বইয়েরই ওই সিনেমারই এটা আরেকটা হিট গান, হিট নাম্বার ছিল। আচ্ছা, বাহ বাহ, তো জানতাম না সত্যি। ঝিলকে উস পার, ঝিল মানে পুকুর, আর পুকুর ভরাট হয়ে যাচ্ছে প্রমোটারের জ্বালায়। যাকে এদের নিয়ে কথা বলা ঠিক না, ওনারা তো অনুষ্ঠান দেখেন আমাদের মানুষ না। তো সময় অতিবাহিত ক্রমশ এগোচ্ছে, আমাদের একদম শেষের দিকে সময় আর একদম নেই। তো আজকের মতো আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সুমনা ম্যাডামকে এবং অবশ্যই সৌরভ দাকে। তোমাদের দাদা বৌদির হোটেল যুগ যুগ জিও, এগিয়ে চলুক আরো ভালোভাবে। একটা ছোট্ট কথা, তোমাদের জেনারেশন মানে ছেলে মেয়ে কে আছে? একটি কন্যা। একটি কন্যা, নিশ্চয়ই সেও গান শেখে নাকি? সে গান শেখে এবং গান গাইছে টুকটুক করে। বাহ, টুকটুক করে গান গাইতে থাকুক, অবশ্যই সেও নাম করুক, আমরা চাই। উইশ অল দ্য ভেরি বেস্ট। রিসেন্ট ওর একটা গান গত পরশুদিনকে শানের সাথে রিলিজ হয়েছে। বাহ বাহ বাহ, কে বাত কে বাত, শানের সঙ্গে। হ্যাঁ, শানের সাথে ডুয়েট। তো আর কথা একদম বাড়াবো না, আজকের মতো এখানে আমরা শেষ করছি আমাদের আড্ডা। কিন্তু এমনি নয়, খালি মুখে ফেরাবো না, আপনাদের একটা গান দিয়ে শেষ হবে আজকের এই এপিসোড। একটি গজল নাম্বার দিল পরশি অ্যালবাম থেকে আশাজির গাওয়া, এবং লতাজির একটা গান আমি মেডলি করতে চাইছি, দুটো একসাথে। সময়টা বড্ড অল্প তো একদম, চলো হয়ে যাক। उम्मीद होगी कोई ओ रात ढले वरना कोई आता नहीं। किसने ये पुकारा उम्मीद होगी कोई। जब भी कोई आहट सी होती है, जाने कैसे दिल में ये घबराहट सी होती है। जब भी कोई आहट सी होती है, जाने कैसी दिल में ये घबराहट सी होती है। कोई लम्हा लौटा है बेचारा, उम्मीद हो
चेहरा ये